2021 সালের 12ই ফেব্রুয়ারি চাকরির দাবিতে বেকারত্বের প্রতিবাদে নবান্নের উদ্দেশ্যে হাঁটছে এক বিশাল মিছিল। আগ্রাসী সেই মিছিলকে রুখতে হিমশিম খাচ্ছে পুলিশ। উড়ে আসছে টিয়ার গ্যাসের সেল, দাগা হচ্ছে জল কামানো, তাতেও থামানো যাচ্ছে না। নবান্নের সামনের রাস্তা কার্যত রণক্ষেত্রে বদলে গিয়েছে। সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছে বছর 35-এর একটি মেয়ে। মফস্বল থেকে উঠে আসা সেই মেয়ের শরীরে আগ্রাসনের গন্ধ, মুঠোই প্রতিজ্ঞা। নিজে রক্তাক্ত, তবু পুলিশের চক্রব্যূহে ঢুকে সহকর্মীকে বাঁচাচ্ছে ওই মেয়ে। যেন প্রতিবাদের এক টুকরো বিরল ছবি, লড়াইয়ের নতুন অভিধান, হারিয়ে যেতে যেতে ফিরে আসার আশ্চর্য স্বপ্ন। এই এপিসোড আজ কাকে নিয়ে জানেন? মীনাক্ষী মুখার্জি, বামেদের সাম্প্রতিক সব লড়াইয়ের মুখ। তারপরেও একটা অত্যন্ত গুরুতর প্রশ্ন থেকে যাচ্ছে, কেন মীনাক্ষী জিতলে তবেই সিপিএম এর জয়? চৌঠা মে উত্তরপাড়ায় যদি লাল আবিরের বিজয় মিছিল না বেরোয়, তাহলে কেন আলিমুদ্দিনের ব্যর্থতা বলে ধরা হবে? এই জোড়া প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয়, তাহলে মীনাক্ষীকে আদ্যপান্ত জানতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে হবে মীনাক্ষী নামের এক জ্বালাময়ী নেত্রীকে। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজ এমন একটা গল্প নিয়ে এসেছি যে গল্পের হয়তো অনেকটাই আপনি জানেন না, আর এই গল্প আপনাকে একদম শেষ পর্যন্ত আটকে রাখবে। সেই 2009 সাল থেকে জোড়া ফুলের সঙ্গে বাস উত্তরপাড়ার। সাম্প্রতিক নিরিখে যদি ভাবা হয়, তাহলে একটু একটু করে পদ্মের উত্থানও দেখা যাচ্ছে। সেই উত্তরপাড়ার মন কি একটি মেয়ের জন্য আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে? এই প্রশ্নের উত্তর হ্যাঁ যদি না হয়, তাহলে নাও হবে না। মীনাক্ষী মুখার্জি তার নাছোড় মনোভাব, লড়াই দিয়ে মানুষের মনে ছাপ ফেলতে পেরেছেন। প্রশ্ন হচ্ছে, সেই ছাপ ভোট বাক্সেও কি পড়বে? আর এই প্রশ্নের উত্তরই তো উত্তরপাড়ায় খুঁজছেন খোদ মীনাক্ষী। এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে যান, তাহলে মীনাক্ষীকে একটু ডিটেলে আপনাকে বুঝতে হবে। কেন সিপিএম মীনাক্ষীর মতন একজন নেত্রীকে বাজি হিসেবে ধরল? কেন সব আলো ঘিরে ধরল তাকে? কেন সব মঞ্চই চাইল মীনাক্ষীকে? এই প্রশ্নের ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো যদি আপনি খুঁজে বের করে নিতে পারেন, তাহলে বুঝে যাবেন উত্তরপাড়ার উত্তর কি হতে চলেছে, অথবা মীনাক্ষী ঠিক কোন ছন্দে, কোন ছকে এগোচ্ছেন, এবং সিপিআইএম এর তাকে ঘিরে কি স্বপ্ন রয়েছে, যেটা খুব ইন্টারেস্টিং একটা ইস্যু। দেখুন, সিপিআইএম একটা এমন সংগঠন যারা হঠাৎ করে কিছু করে না, যা করে অঙ্ক কষেই করে। রাজনীতি যদি সম্ভাবনাময় শিল্প হয়, তাহলে সেই শিল্পকে সফল করার জন্য দুরন্ত একজন শিল্পীরও দরকার পড়ে। মীনাক্ষীর রাজ্যনেত্রী হয়ে ওঠার পিছনে, সিপিআইএম এর মুখ হয়ে ওঠার পেছনে রয়েছে সেই শিল্পী হয়ে ওঠার গল্পটাই, যা বুঝতে হবে, যা জানতে হবে। বাম কংগ্রেস প্রথমবার 2016 সালে হাত মেলালেও রাজ্যে আর ক্ষমতায় ফেরা সম্ভব হলো না। উল্টে বেশ কিছু জায়গায় আসন কমলো, কোথাও কোথাও ভোট পার্সেন্টেজ পড়ল। তৃণমূল আবার ক্ষমতায় থেকে গেল এবং বিজেপির মতন এক শক্তির জন্য উত্থানের দরজা খুলে গেল। সে সময় রাজ্য জুড়ে বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল যে সমস্ত জায়গা বা আসন বা কেন্দ্র, যাই বলুন না কেন আপনি, সেগুলো আস্তে আস্তে বেদখল হওয়া শুরু হলো। এই টালমাটাল পরিস্থিতিতে এমন একজনকে দরকার ছিল যার লড়াইয়ে থাকবে বারুদ, আন্দোলনে থাকবে আগ্রাসন, মোহময়ী বক্তৃতার বিরল প্রতিভা থাকবে, আর থাকবে মানুষকে টানার আশ্চর্য ক্ষমতা, এবং যাকে মমতা ব্যানার্জির পাল্টা হিসেবে খাড়া করা যাবে। জিওফ্রি বয়কটের নাম নিশ্চয়ই শুনেছেন। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটারের বলা কয়েকটা শব্দ কার্যত প্রবাদ হয়ে গেছে। ক্যাপ্টেন্স আর বর্ন, নট মেড। অর্থাৎ ক্যাপ্টেন বা নেতা জন্ম নেন, তৈরি হন না। বামেরাও নেতা তৈরি করার ঝুঁকি নিতে চায়নি। বামেরা মীনাক্ষীর মতো নেত্রীকে খুঁজে বার করেছিল। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিছু নাম, কিছু মুখ চর্চায় ছিল, আলোচনায় ছিল, কাউকে কাউকে এগিয়েও দেওয়া হয়েছিল সামনে, কিন্তু সামহাউ সেই ইকুয়েশন সাকসেসফুল হয়নি। বিকল্প বলুন বা নতুন প্রকল্প, কোনোটাই খাড়া করা যাচ্ছিল না। এহেন সময় আসানসোলের কুলটির প্রান্তিক জায়গা চলবলপুরের একটি মেয়ে নজরে পড়ে গেল। এবং মজার ব্যাপার কি জানেন, তার মধ্যে সমস্ত নেতার যে গুণ থাকা দরকার, সব কিছুর
খোঁজও মিলল। আরও অবাক করার ব্যাপার কি জানেন, সে সময় বর্ধমান জেলায় ডিওয়াইএফআইও করেন তিনি, ফলে দুয়ে দুয়ে চার। সে সময় রাজ্য যুব সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, মানে দায়িত্ব তার শেষ হয়ে গিয়েছে, টার্ম শেষ হয়ে গিয়েছে, কিন্তু ডিওয়াইএফআই এর সাংগঠনিক নানান কাজকর্ম দেখভালের জন্য বলুন, কি নেতা নেত্রী বাছাই বলুন, কি নতুন কর্মসূচি বলুন, ভাবনা বলুন, দর্শন বলুন, সবকিছুর পিছনে তখন এক ভদ্রলোক ছিলেন। তিনি বর্ধমানেরই লোক, আভাস রায়চৌধুরী। সেই আভাস রায়চৌধুরীর চোখে পড়ে গেল মীনাক্ষী মুখার্জি নামের এক ঝকঝকে তরুণী। তাই আর দেরি না করে 2018 সালে সরাসরি ডিওয়াইএফআই এর প্রেসিডেন্ট করে দেওয়া হলো তাকে। সম্পাদক বরানগর থেকে যিনি প্রার্থী হয়েছেন, সায়নদীপ মিত্র। দেখুন, মীনাক্ষীর রকেট গতিতে উত্থানের পিছনে যদি কারণ খুঁজতে হয়, তাহলে 4টি উপাদানকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এই 4টি উপাদান ছাড়া আপনি মীনাক্ষীর অবয়বই তৈরি করতে পারবেন না। এই 4টি উপাদানের প্রথমটা হচ্ছে নন্দীগ্রাম থেকে 2021 সালে মমতা এবং শুভেন্দুর মতো দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে যাওয়া। তাতে তাকে সারা রাজ্য জুড়ে একটা নিশ্চিতভাবে পরিচিতি দিয়েছিল। কিন্তু তার আগে প্রথম পরিচিতির জায়গাটা তৈরি হয়েছিল ওই যে 2021 সালের ফেব্রুয়ারি মাসে নবান্ন অভিযান, যার কথা বললাম, সেই অভিযানের মধ্যে দিয়ে। পরের দুটো উপাদান কি কি জানেন? আনিস খানের ইস্যু এবং শেষতম উপাদান, যা আপনাকে অস্বীকার করলে চলবে না, মুর্শিদাবাদ। 2021 সালের ফেব্রুয়ারি মাসে নবান্ন অভিযানের মধ্যে দিয়ে সিপিআইএম বুঝে গিয়েছিল মীনাক্ষী নেত্রী হিসেবে তৈরি হয়ে গেছেন। তাই তার জন্য আরেকটু ভালো স্ক্রিপ্ট তৈরি করা হলো, তাকে লড়াইয়ের জন্য আরেকটু প্রশস্ত ময়দান দেওয়া হলো, আরেকটু স্পেসিয়াস স্পেস দেওয়া হলো যেখানে তিনি লড়াই করতে পারবেন। সেই ময়দানই ছিল নন্দীগ্রাম। কিন্তু এই নন্দীগ্রামে তিনি হারলেন, ঠিকই হারলেন, কিন্তু লড়াই করলেন। ফলে এই যে দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াই করার যে মেন্টালিটি তৈরি হয়ে গেল তার অলমোস্ট শুরুর দিকের রাজনীতি থেকে, ততদিনে কিন্তু তিনিও বুঝে গিয়েছেন লড়তে হলে টিকে থাকতে হয়, আর টিকে থাকার জন্য দরকার আগ্রাসী মনোভাব। এই আগ্রাসী মনোভাবই মীনাক্ষীর মধ্যে বোধহয় ইনবিল্টই ছিল, যেটা ধীরে ধীরে ডিওয়াইএফআই এর মঞ্চ থেকে বেরিয়ে আসতে শুরু করে। বছর ঘুরতে না ঘুরতেই আনিস খানের ইস্যু। 28 বছরের বাম মনোভাবাপন্ন একটি হাওড়ার আমতার ছেলে, তার খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। সেই ইস্যুকে, আনিসের ঘটনাকে কেন্দ্র করে মীনাক্ষী একটা বিপুল সাড়া জাগানো আন্দোলনের মঞ্চ তৈরি করেছিল। সামনে থেকে কার্যত নেতৃত্ব দিলেন। যে সম্ভাবনা তার মধ্যে এতদিন ধরে দেখা যাচ্ছিল, তাই এবার প্রতিষ্ঠা পেল। ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই, মানে 2022 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই হাওড়ার এসপি অফিস অভিযান করলেন এবং সেই অভিযানে পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, নানান অভিযোগের বিরুদ্ধে মীনাক্ষীকে গ্রেপ্তার করা হলো, জেল যাত্রা হলো। এই জেল যাত্রা মীনাক্ষীকে আরো পালিশ করে দিল। এই 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 যে ঝকঝকে হয়ে ওঠা, নিজের বিভিন্ন যে ধারালো পয়েন্টগুলোকে আরো বেশি ধারালো করে তোলা, নিজেকে আরো বেশি রাজ্য উপযোগী, দলের উপযোগী, ভাবনা উপযোগী এবং যা মানুষ চাইছেন সেই লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়া, এটাই মীনাক্ষীকে আস্তে 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 উপরের দিকে তুলে নিয়ে আসছিল। এবং মুর্শিদাবাদ, মীনাক্ষীকে বুঝতে হলে মুর্শিদাবাদকে ভালো মতন বুঝতে হবে। তার কারণ মুর্শিদাবাদ একসময় মীনাক্ষীর উত্থানের জন্য অসংখ্য মঞ্চ, মিছিল, সমাবেশ, বিক্ষোভ সাজিয়েছে, কিন্তু যার মধ্যে দিয়ে মীনাক্ষীর একটা আশ্চর্য রকম উত্থান হয়েছে। দেখুন, মুর্শিদাবাদের রাজনীতি বরাবরই বাকি রাজ্যে, মানে রাজ্যের বাকি বিভিন্ন জেলাগুলোর থেকে খানিকটা আলাদা। ডেফিনেটলি কংগ্রেস অধ্যুষিত জায়গা। আরো ভালো করে বললে অধীরের নিজস্ব গড়, অধীর চৌধুরীর হাতের তালুর বা হাতের মুঠোর মধ্যে থাকা একটা জেলা। সেখানে কিন্তু পকেটে পকেটে বামেদের একটা অস্তিত্ব বরাবর ছিল, আজও আছে। সেই জায়গাতে মীনাক্ষী যখন ডিওয়াইএফআই এর যখন প্রেসিডেন্ট হলেন, যা সাধারণত আমরা কি দেখি, যিনি প্রেসিডেন্ট হন তার থেকে, মানে সিপিএম বলুন বা অন্যান্য বিভিন্ন সংগঠনে, আমাদের রাজ্যের বিভিন্ন সংগঠনগুলো যদি, সে আপনি যে কোনো সংগঠনের কথাই ভাবুন, সম্পাদকের গুরুত্ব একটু বেশি হয়। মানে সচিব যিনি হন বা যিনি সেক্রেটারি হন, তার গুরুত্ব একটু বেশি হয় সভাপতির তুলনায়। কিন্তু এক্ষেত্রে সম্পাদকের থেকে সভাপতি বেশি গুরুত্ব পেলেন। তার কারণ মীনাক্ষীর জন্য মুর্শিদাবাদে তৈরি করা হলো এক অসাধারণ মঞ্চ, যে মঞ্চের মধ্যে দিয়ে, যে মঞ্চের থেকে মীনাক্ষীর উত্থান হওয়া সম্ভব হতে পারে। আরেকটু যদি ডিটেলে গিয়ে বলি, ব্যাপারটা এই রকম। মুর্শিদাবাদের মানুষ
তখন মীনাক্ষীকে গ্রহণ করা শুরু করেছেন। মীনাক্ষী ডাকলে বিপুল ভিড় হয়, মীনাক্ষীর বক্তৃতা শোনার জন্য কাতারে কাতারে মানুষ আসেন। হিন্দি বাংলায় মিশিয়ে মীনাক্ষী যে মেঠো বক্তৃতা দেন, সেই বক্তৃতার প্রতি মানুষের একটা একটা সম্মোহন গোছের ব্যাপার তৈরি হয়েছে। বিশেষ করে মহিলাদের মধ্যে তিনি ধীরে ধীরে আইকন হয়ে উঠছেন। এই মুর্শিদাবাদ কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে এক নেত্রী জন্ম নিয়েছেন যিনি সারা রাজ্যে রাজত্ব করবে বলে উঠে এসছেন। এখানে একটা প্রশ্ন আপনার মনে জাগতে পারে, যদি তাই হয়ে থাকে, মুর্শিদাবাদ যদি মীনাক্ষীর উত্থানের একটা ক্ষেত্র তৈরি করে থাকে, তাহলে 2026-এর মানে এই বিধানসভা ভোটে কেন মীনাক্ষীকে মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের কোনো সম্ভাবনাময় অঞ্চল থেকে বা এলাকা থেকে বা কেন্দ্র থেকে দাঁড় করানো হলো না কেন? দেখুন, এই প্রশ্নের উত্তরটা খুব সহজ, কিন্তু একটু ভেতরে গিয়ে ভাবতে হবে। মীনাক্ষীকে ভাবা হয়েছে রাজ্যের কথা ভেবে, শুধু মুর্শিদাবাদের কথা ভেবে নয়। মীনাক্ষীকে যে কারণে এমন জায়গায় দাঁড় করানোর কথা ভাবা হয়েছিল যেটা হয় শহর কেন্দ্রিক হবে অথবা শহরের খুব কাছাকাছি হবে, যেটা উত্তরপাড়া। সম্ভাবনাময় উত্তরপাড়া নিশ্চিতভাবেই, একই সঙ্গে উত্তরপাড়া কিন্তু কলকাতা লাগোয়া, ফলে মীনাক্ষীর ওপর ফোকাস থাকবে। মিডিয়া অলওয়েজ তার ওপর নজর রাখবে। যে কোনো সমাবেশ, যে কোনো মিছিল মিটিং, যে কোনো জমায়েত বা বক্তৃতা হলে মীনাক্ষীর জন্য ঝাঁপিয়ে পড়বে। ফলে মীনাক্ষী যত কাছাকাছি থাকবে শহরের, কলকাতা শহরে, তত মীনাক্ষীকে ফোকাসে রাখা সম্ভব হবে। ঠিক যে কারণটার জন্য মমতার বিরুদ্ধে ভবানীপুর থেকে দাঁড়িয়েছেন শুভেন্দু, যাতে মিডিয়ার ফোকাসে থাকা যায়, ঠিক এই লজিকটাকে ব্যবহার করা হয়েছিল মীনাক্ষীর ক্ষেত্রেও। যে কারণে মীনাক্ষীকে মুর্শিদাবাদের কোনো সম্ভাবনাময় অঞ্চলে না দিয়ে মীনাক্ষীকে রাখা হয়েছে উত্তরপাড়াতে। এবার আসি একদম শুরুর সেই প্রশ্নটাতে, যেখানে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম কেন মীনাক্ষী হারলে আসলে সিপিএম এর হার হবে। দেখুন, একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে, যার ওপর কোনো দল বিনিয়োগ করে, যার জন্য একটা স্ট্রং স্ট্র্যাটেজি তৈরি করে, যাকে জেতানোর জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ে, তার জন্য নিশ্চয়ই কিছু পরিকল্পনা ভবিষ্যতের দিকে তাকিয়ে নিশ্চয়ই করা আছে, না হলে তাকে এইভাবে ফোকাসে রাখা যেত না। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, উত্তরপাড়ায় ভোট ঘোষণার অনেক আগে থেকে কিন্তু মীনাক্ষী প্রচারে নেমে পড়েছে। অর্থাৎ মীনাক্ষী কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মানুষের মনে মনে, মানে মানুষের মনের দরজার কড়া নাড়ার চেষ্টা করেছে। এই কাজটাতে মীনাক্ষীকে নিজের ইচ্ছাই করেছেন না, দল চেয়েছেন তাই তিনি এই বিভিন্ন কর্মসূচির মধ্যে ঢুকেছেন। এটার পেছনে কারণটাই হচ্ছে যে আপনি একজন এমন নেত্রী বা নেতার উপর আপনি ইনভেস্ট করেছেন যাকে ভবিষ্যতের জন্য ভাবা হচ্ছে। এই মীনাক্ষী যে বামেদের মুখ, আগামী দিনের যে অন্যতম বামেদের এগিয়ে নিয়ে যাওয়ার যে সেরা নেতা বা নেত্রী, যেভাবে দেখুন না কেন, তিনি যে মীনাক্ষী, এবং অন্ধকারের আকাশে মীনাক্ষী যে ধ্রুবতারার মতন দিক দেখাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সিপিআইএম বা বামেরা বা আলিমুদ্দিন, যেভাবে আপনি ব্যাখ্যা করুন না কেন, লাল ঝান্ডা মীনাক্ষীর ওপর বিনিয়োগ করে রেখেছে। মীনাক্ষী না জিতলে কিন্তু আলিমুদ্দিনের অনেক অঙ্ক ঘেটে যেতে পারে। এবার আপনার মনে যে প্রশ্নটা উঠছে, সেই প্রশ্নটার উত্তর দিই। তাহলে কি উত্তরপাড়ায় মীনাক্ষী জিতছেন? এই মুহূর্তের অঙ্ক যদি ধরি, তাহলে মীনাক্ষীকে যদি এগিয়ে না রাখা যায়, তাহলে পিছিয়েও রাখা যাবে না। দেখুন, মীনাক্ষী উত্তরপাড়ার, আমি সম্প্রতি উত্তরপাড়ার বেশ কয়েকটা মীনাক্ষী জনসভা কভার করে এসেছি। আমি মানুষের সঙ্গে কথা বলেছি, এবং এমন নয় যে শুধু বামপন্থী মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলেছি, চায়ের দোকানে কথা বলেছি, ধরুন কোনো তেলেভাজার দোকান, বা ধরুন কোনো রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় কথা বলেছি। বলে একটা জিনিস বুঝতে পেরেছি, ধরুন যিনি অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, এই ধরনের সাধারণত এরাই তো সাধারণ মানুষ, এরাই তো ভোটটা দেন। এদের সঙ্গে কথা বলে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, মীনাক্ষী মানুষের মনে একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছেন গত 3 মাস ধরে। তিনি কতটা সফল হয়েছেন সেটা তো ভোটের ফলাফল বিচার করবে। কিন্তু একটা জিনিস, 34 বছর ধরে বামেদের শাসনের যে ব্যাপারগুলো বলা হয়, অনেক ক্ষেত্রে বলা হয় বামেরা অমুক করেছিল, বামেরা তমুক করেছিল, বামেদেরকে আর চাইছি না, এই যে নানা রকম, ধরুন যে কোনো শাসনের একটা সাইড এফেক্ট থাকে, বা যে কোনো শাসনের পরই তার কিছু নেগেটিভ দিকও তুলে ধরা হয়, ফলে বামেদেরও সেখান থেকে ব্যতিক্রম বলে ধরা যাবে না। ফলে এই যে 34 বছরের শাসনকালের যে নানান রকম
রকম নেগেটিভ দিক যেগুলো রয়ে গিয়েছে, যেগুলো তুলে ধরা হয়, সেগুলোকে মীনাক্ষী কাটিয়ে উঠতে পারছে কতটা, সেটা একটা ব্যাপার। এবং মীনাক্ষী কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা বারবার করছেন যে আমাকে ভবিষ্যতের নিরিখে ভাবুন, আমাকে 34 বছরের বাম শাসনের নিরিখে বা ওই ওই ভাবনা থেকে আমাকে মূল্যায়ন করবেন না। যে কারণে একটা খুব সিগনিফিক্যান্ট কথা যেটা মীনাক্ষী আমাকে লাস্ট ইন্টারভিউতে বললো, যে অনেক পুরনো বামপন্থী মানুষ যারা আবার নতুন করে ফিরছেন, অর্থাৎ ওই যে যারা বামেদের কাছাকাছি ছিলেন সে সময়, যারা বামেদের সঙ্গ দিয়েছিলেন সে সময়, সেই মানুষজন আজকে বুঝতে পারছেন যে ভবিষ্যতের দিকে তাকালে মীনাক্ষী একটা চমৎকার বিকল্প হতে পারে। সেটা বামেরা একটা নতুন সমাজ গড়ার ডাক তো সবসময় দিচ্ছেন, সেই সমাজ গড়ার কারিগর হিসেবে মীনাক্ষীকে ভাবা যেতে পারে, দেখা যেতে পারে। এখানে আরেকটা জিনিস আপনাকে ভাবতে হবে, এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, 2021 সালের বিধানসভা ভোট এবং 2024 সালের লোকসভা ভোট, বিধানসভা ভোটে একটা মিনিমাম পার্সেন্টেজ ছিল, অ্যারাউন্ড 20 কাছাকাছি ভোট ছিল। ধরুন 2024-এর যে বিধানসভা লোকসভা ভোট, তার যদি বিধানসভা ভিত্তিক যে বিভিন্ন তথ্য নিয়ে যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে দেখবেন বামেদের ভোট কিন্তু একটু একটু করে বেড়েছে। ফলে এই যে ধরুন এই জায়গাটাতে মানে বামেদের মীনাক্ষী এবং ওদিকে ধরুন তৃণমূলের শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, ওদিকে ধরুন দীপাঞ্জন বাবু, এই যে বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী, এই যে ত্রিমুখী লড়াই, এই লড়াইটাতে কোথাওই মীনাক্ষীকে কিন্তু পিছিয়ে রাখা যাচ্ছে না। এবং অদ্ভুত একটা অঙ্ক বা একটা খানিকটা সারপ্রাইজিং একটা এলিমেন্ট আপনি ভাবতে পারেন, সেটা হচ্ছে এই লড়াই, এই ত্রিমুখী লড়াই মীনাক্ষীর বেশ কিছু বিষয়কে কিন্তু এক্স ফ্যাক্টর হিসেবেও ধরা হচ্ছে। যেমন ধরুন মীনাক্ষীর এই যে পেনিট্রেট করা, আমি শুনছিলাম মীনাক্ষী নাকি একই পরিবারে অন্তত 3বার গেছে, একই মানুষের কাছে বারবার গিয়ে নক করছে, একই পাড়ায় বারবার পাড়া বৈঠক করছে, মানে গত 3 মাসে নাকি প্রায় ধরুন 1000-এর কাছাকাছি পাড়া বৈঠক করেছে। মানে আপনি হিসেব করে দেখুন, যদি তাই হয়ে থাকে তার মানে চেনা জায়গায় বারবার পাড়া বৈঠক করেছেন। এই যে একই জায়গায় ফিরে ফিরে যাওয়া, মানে আমি শুধু ভোটের সময় এসছে বলে ভোট চাইতে চলে এসেছি, আমি ব্যাপারটা এরকম নয়। বরং মীনাক্ষী এই দাবি, এই চেষ্টা বা এই তাগিদ দেখানোর চেষ্টা করেছেন যে আমি উত্তরপাড়ার জন্য ভাবছি, আমি উত্তরপাড়ার জন্য কিছু করতে চাই, আমাকে একটু সুযোগ দিন। এই সুযোগ মানুষ দেবেন কিনা, এই মীনাক্ষীর এই তাগিদ আসলে নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দেবে কিনা, সেটা তো আপনি বুঝতে পারবেন 4 মে, যেদিন ভোটের রেজাল্ট যেদিনকে ঘোষণা করা হবে, সেদিন উত্তরপাড়ায় লাল আবির উঠবে, নাকি অন্য কোনো আবির বা অন্য কোনো দলের বিজয় মিছিল দেখা যাবে, সেটা তো সময়ের গর্ভে লুকিয়ে রয়েছে। একটা ব্যাপার খুব স্পষ্ট করে আপনাকে বলে রাখতে হবে, সেটা হচ্ছে মীনাক্ষীর এই আশ্চর্য উত্থান, এই দুরন্ত লড়াই, এই মানুষকে টেনে আনা, সম্মোহনের মতন একটা ব্যাপার স্যাপার তৈরি করা, একটা হ্যামলিনের বাসিওয়ালা গোছের একটা ইমেজ তৈরি করতে পারা, এসবগুলো তো একটা দিক। উত্তরপাড়ায় মীনাক্ষী যদি না জিততে পারেন, তাহলে তাতে মীনাক্ষীর যত না ক্ষতি হবে, তার থেকে অনেক বেশি ক্ষতি হতে পারে বামেদের। কারণ মীনাক্ষী জিতলে বামেরা কিন্তু নতুন বিজ্ঞাপন তৈরি করতে পারবে, যে বিজ্ঞাপন বামেদের আবার ক্ষমতার কাছাকাছি টেনে নিয়ে যেতে পারে।